বন্ধুরা, আমি তনুশ্রী চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে যাকে নিয়ে কথা বলতে এসেছি সে হচ্ছে নান আদার দেন আমাদের ওয়াইটির স্বনামধন্য বলদি। তো বলদিকে নিয়ে কথা বলতে এসেছি। তোমরা কালকে একটা ভিডিও অবশ্যই দেখেছো যেটা জাস্ট দিদির চ্যানেল থেকে এসছে। তো জাস্ট দিদি এবং বলদি দুজনকে নিয়েই কথা বলতে এসেছি। প্রথমে বলি জাস্ট দিদিকে নিয়ে, যে এই যে জাস্ট দিদি সুতপা একটা ভিডিও করেছিল যেখানে এই যে মানে ওর নাম কি বলে, আমাদের যে ননখোকা যে একটা সময় বাচ্চাকে নিয়ে ট্রাম কার্ড খেলে প্রচুর টাকা ইনকাম করেছিল এবং প্রচুর টাকা মানুষ ওকে দিয়েছিল, সেটা যখন আমাদের সুতপা বলেছে সেটা জাস্ট দিদি জাস্ট ডিনাই করেছে। জাস্ট দিদির বক্তব্য যে আমার ভাই কোনো দিনই কারো কাছে টাকা চায়নি। আমরা জানি যে টাকা চাওয়ার দরকার হয়নি, কারণ যেইভাবে সিম্প্যাথি কার্ডটা গেন করা হয়েছিল, বলা যায় সিম্প্যাথিটা খেলা হয়েছিল, মানুষের ইমোশনের সুড়সুড়ি দেওয়া হয়েছিল, সেই জায়গায় দাঁড়িয়ে তার আলাদা করে বলার কোনো প্রয়োজন হয়নি। সে বুঝিয়ে দিয়েছিল আরে ঠাড়ে সবসময় সব কথা বলতে হয় না, মানুষকে সুড়সুড়ি দিলে সেটা কি বলতে চাইছি মানুষ বুঝতে পারে। একটা বাচ্চার মানে মা, তোর নাম কি বলে, ওই মাল রিকভারি করতে এসে সেখানে কি করলো, খাটফাট সব নিয়ে গেল। শীতকালের সময় বাড়িতে দুটো চৌকি একটা খাট থাকা সত্ত্বেও বাবা কি করলো, শীতকালে বাচ্চাকে মেঝেতে বিছনা করে মেঝেতে শুইয়ে সিম্প্যাথি কার্ড গেন করলো যে মা দেখো মা কতটা নোংরা, যে মা বাচ্চার মানে ইসের থেকে পেছন থেকে বাচ্চাকে বিছনার থেকে নামিয়ে মেঝেতে রেখে মা খাট নিয়ে চলে গেল, মা নিজে সুখ ভোগ করবে বলে সন্তানকে মেঝেতে ফেলে দিয়ে। এবং সেই যে জিনিসটা বোঝাতে চেয়েছিল এবং সেই সময় সেই বোঝানোটাতে ভিউয়ার্সরা কিন্তু প্রচুর পরিমাণে খেয়েছিল এবং ভিউয়ার্সরা সেখানে গিয়ে তাকে ভিউজও দিয়েছিল। আর কিছু ওপার বাংলার কিছু মানুষ আবেগপ্লুত হয়ে টাকা পয়সা দিয়েছিল, যেটা দিদি স্বীকার করছেন না। কিন্তু আমরা জানি দিদি নিজে মুখে সেই লাইভ টাইপ হয়ে একটা স্ট্রিম লাইভ অ্যারেঞ্জ করা হয়েছিল, যেখানে যিনি টাকা দিয়েছিলেন তিনিও উঠেছিলেন, হাপুস নয়নে সেই ভদ্রমহিলা কাঁদছিলেন এই বাচ্চাটার জন্য, যে বাচ্চাটার কাছ থেকে তার মা কি করে খাট নিয়ে চলে গেল তিনি সহ্য করতে পারেননি। তাই তিনি মোটা অঙ্কের টাকা পাঠিয়েছিলেন ওপার বাংলা থেকে খাট এবং আলমারি বানিয়ে, জাস্ট দিদিকে খাট এবং আলমারি বানিয়ে দেওয়ার জন্য মোটা অঙ্কের ক্যাশ টাকা পাঠানো হয়েছিল। তো এগুলো আমরা জানি, আপনি অস্বীকার করলে কোনো জায়গা নেই। তার থেকেও বড় ব্যাপার হচ্ছে বিনোদন, মানে আমাদের আরশ ভাই, সে কিন্তু প্রত্যেকটা স্টেপে পুঙ্খানুপুঙ্খ প্রমাণ দিয়ে বলেছে যে ওপার বাংলা থেকে বেশ কিছু আপু আছে যারা কিন্তু এই ননখোকাকে টাকা দিয়ে হেল্প করেছে এবং তার সিক্রেট রুমের বেশ কিছু ডেকোরেশন ওই টাকায় হয়েছে এবং আরও কিছু দেওয়ার কথোপকথন ছিল। তাদের এপার বাংলায় এর বাড়িতে ননখোকার বাড়িতে আসার কথা ছিল, কিন্তু ননখোকা তখন ঝিঙ্কুর সঙ্গে চিঙ্কু করতে এতটাই ব্যস্ত ছিল যে ননখোকা এই আপুরা ফোন করে যদি কোনো প্রশ্ন করে সেই প্রশ্নের সঠিক উত্তর দিতে পারবে না বলে তাদের নাম্বারগুলোকে ব্লক করে দিয়েছে। আমরা জানি যে সত্যিটা স্বীকার করার দম আপনার যতই মানে আপনার নেই, আপনি যতই বলুন না কেন আপনার সিদ্ধারা সোজা, আপনি সত্যিকে সত্যি বলেন, আপনি কাউকে ভয় পান না, না 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 একদমই না। আপনার টুটিটা যার কাছে ধরা রয়েছে আপনি তাকে ভয় পান। আপনার পেছনে যে কোনো সময় হুড়কো ঢুকতে পারে তার কথা মতো না চললে, সেটা আপনি ভালো করে জানেন এবং সেই বুঝেই আপনি ভিডিও করেন চলেন। কারণ আমরা দেখেছি বহু দিন আপনি সত্যি কথাটা, ভাইয়ের কুকীর্তি ভাইয়ের অপকর্ম আপনি তুলে ধরতে পারবেন না বলে আপনি কি বলবেন, মানে কোনটা বলবেন কোনটা রাখবেন কোনটা ঢাকবেন, এটা করার জন্য আপনি দীর্ঘদিন ভিডিও অফ রেখেছিলেন। কারণ আপনি যখন ভিডিও করেন তখন আপনি মানে বলতে যেটা বলার মানে বলবেন না ভেবেছেন সেটাও আপনি বলে দেন। সেই কারণের জন্য দীর্ঘদিন কিন্তু আপনি ভিডিও বন্ধ রেখেছিলেন। আমরা সেটা ভালো করে জানি এবং রিয়ালাইজ করি এবং বুঝতেও পারি। আপনি মানুষকে বোকা বানালে হবে না, বুঝতে পেরেছেন? এবার আসি আরেকটা কথায়,
যেটা আপনি বললেন যে ঢেপি আপনাকে চরিত্রহীন বলেছে, আপনাদের মতন চরিত্রহীন মহিলাদের চিনার মানে একেবারেই বিশ্লেষণ মানায় না। যেমন আপনার চরিত্র খারাপ তেমনি সুতপার চরিত্র খারাপ, সেখানে মানায় না। তো আপনি বলছেন আমি চরিত্র খারাপ, আমি কোথাও আমার মানে অবৈধ যে রিলেশন, পরকীয়া রিলেশন রয়েছে সেটা অন ক্যামেরায় করিনি। আপনি অন ক্যামেরায় করেননি বলে আপনি ধোয়া তুলসী পাতা হলেন না। আপনি অন ক্যামেরায় করেননি, কিন্তু অন ক্যামেরায় এসে আপনি বুক বাজিয়ে 2 বাচ্চার মা হয়ে, হ্যাঁ, আপনি কিন্তু বুক বাজিয়ে স্বীকার করেছেন আপনি ঘরে একটা রাখেন, বাইরে একটা রাখেন, এবং ঘরে একটা বাইরে একটা রাখার জন্য দম লাগে, সেই দমটা আপনার আছে, যেটা সমাজের জন্য ক্ষতিকারক আপনি করেছেন। প্রথম সেই মহিলা আপনি, যে প্রথম পরকীয়াকে ওয়াইটির মার্কেটে লঞ্চ করেছিলেন এবং ওয়াইটির মার্কেটে বুক বাজিয়ে বলেছিলেন আমার ঘরে একটা আছে বাইরে একটা আছে, তার জন্য দম লাগে। এই জন্য এটা নয় যে আপনি সংসার ছাড়েননি, আপনি স্বামীর সঙ্গে সংসার করছেন বলে আর মানে পাশে পরকীয়া করছেন বলে আপনি ধোয়া তুলসী পাতা হয়ে গেলেন, একদমই না, একদমই না। আজকে চীনা পরকীয়া করে যদি নোংরা মহিলা হয়, আপনিও কিন্তু সেই তালিকার মধ্যেই পড়েন, আপনি সতীসাধ্যী নারীর মধ্যে পড়েন না। হ্যাঁ, আজকে আপনি আপনার স্বামীর সঙ্গে থাকছেন, একই বাড়িতে থাকছেন, তার পয়সায় খাচ্ছেন, তার পয়সায় আয়সারাম করছেন, অথচ তাকে আপনি অতিথির মতন আলাদা একটা অসুস্থ স্বামীকে আলাদা একটা ঘরে রেখেছেন। আপনি একটা আলাদা ঘরে থাকেন, আপনার স্বামী একটা আলাদা ঘরে থাকে, আপনার মেয়ে একটা আলাদা ঘরে থাকে। আপনাদের ফ্যামিলিতে 3টে মানুষ আলাদা আলাদা ঘরে থাকে, যার যার মতন থাকে। আপনার অসুস্থ স্বামী একটা শ্বাসকষ্টের পেশেন্ট, সে আলাদা ঘরে একা শোয়, কারণ আপনি আপনার স্বামীকে আপনার বডি টাচ করতে দেন না। কারণ হচ্ছে আপনি লয়ালিটি মেনটেন করেন আপনার প্রেমিকের প্রতি। এটা আমার কথা নয়, আপনার বান্ধবী বলেছে যে আপনি এতটা লয়াল আপনার প্রেমিকের প্রতি যে আপনার স্বামীকে আপনি আপনার বডি পর্যন্ত টাচ করতে দেন না। তাহলে বলুন তো আপনি কি সতীসাধ্যী নারীর মধ্যে পড়েন? যে নারী স্বামীর সংসারে থেকে অন্য পুরুষকে কামনা করে, অন্য পুরুষের ভোগ্যবস্তু হয়, সে কখনো আজ যাই হোক সতী নারী হতে পারে না। সে কখনো, যে লয়ালিটি তার স্বামীর সঙ্গে মেনটেন করতে পারে না, তাকে আর যাই হোক লয়াল বলা যায় না। আমি জানি না কে আপনাকে মানে একেবারে বিশাল মহান নারীতে ভূষিত করবে, মহান নারীর আসনে বসাবে, আমি তো অন্তত বসাবো না। এই জায়গাটায় আপনাকে ক্লিয়ার করে দিলাম, যেটা আপনি গলা বাজিয়ে বলতে চাইছেন যে আমি তো কারো সংসার ভাঙিনি, আমি তো কারো স্বামীকে নিয়ে কোথাও গিয়ে বা আমার বয়ফ্রেন্ডকে নিয়ে কোথাও চুমাচাটি করছি, দেখাইনি। যেটা আপনি করেছেন সেটাও অনেক বড় নোংরামি। সংসার ভাঙেননি বলছেন, যাকে নিয়ে আজকে দীর্ঘদিন ধরে আপনি পরকীয়া লিপ্ত রয়েছেন, যার সঙ্গে, তার সংসারটা কি সত্যিও আদৌ সংসার আছে? আপনার সংসারটা কি সত্যিও আদৌ সংসারে আছে, সংসারের মধ্যে আছে? আপনার হাজব্যান্ড আপনাকে ভালোবাসে বলে এখনো পর্যন্ত ওই বাড়িতে আপনি বহাল তবিয়েতে রয়েছেন। অন্য সব স্বামী হলে জুতিয়ে আপনাকে ওই বাড়ির থেকে বার করতো, বুঝতে পেরেছেন? আর যার সঙ্গে করছেন সেই কাজলদানি, তার ওয়াইফ কিভাবে আছে, তার সংসার জীবন কিভাবে চলছে, তার স্ত্রীকে ওয়াইটির মার্কেটে এনে বসান, দেখবেন সে বিশ্লেষণ করে বলতে পারবে যে আজকে এতগুলো দিন ধরে সে কি জ্বালায় জ্বলে সংসার জীবনটা পালন করছেন। কাজেই নিজেকে একদম ক্লিন চিট দেওয়ার চেষ্টা করবেন না। এবার আসি, আপনি বললেন সুতপা মানে আপনার ভাই কোনো ননখোকা কোনো টাকা পয়সা নেয়নি, মানে ননখোকা নিতে চায়নি, ননখোকাকে জোর করে মানুষ টাকা পয়সা দিয়েছে, এটা আপনার বক্তব্য। কিন্তু সুতপা কিউআর কোড দিয়ে টাকা পয়সা চেয়েছে, সুতপা টাকা পয়সা নিয়েছে, এবং সুতপা বলেছে যে সেই টাকায় কেস লড়ার জন্য নাম করে সুতপা কিউআর কোড দিয়ে টাকা নিয়েছে। সুতপা যা করেছে খুল্লা প্রকাশ্যে করেছে, কোনো লুকোছাপা করেনি। আপনার ভাই তলা দিয়ে টাকা নিয়েছে, ওপর দিয়ে এসে বলেছে যে আমাকে কেউ আপনারা টাকা দেবেন না, কেউ আপনারা গিফট দেবেন না, শুধু বাচ্চাকে আশীর্বাদ করবেন, আর কিচ্ছু করবেন না। ওইদিকে মোটা টাকা তলা দিয়ে এসছে, আর ভাই টুকুস করে নিয়ে নিজের পকেটে ভরেছে। এগুলোকে বলে ভণ্ডামি, যেই ভণ্ডামিটা সুতপা করেনি। সুতপার টাকার প্রয়োজন ছিল, সেই সময় সুতপা দিল্লিতে তার ট্রিটমেন্ট চালিয়ে এসছে, তার কাছে হাত ফাঁকা ছিল, সে টাকা চেয়েছিল, এবং দর্শকরা, তার ভিউয়ার্সরা
তাকে টাকা দিয়েছে, কিউআর কোডের মাধ্যমে টাকা চেয়েছে, টাকা দিয়েছে, এবং সেই টাকা দিয়ে আপনি আজকে ভালো করে জানেন দিল্লির মতন জায়গায় একটা কেস চলে, আপনি বলছেন সেই টাকা দিয়ে সুতপা ফার্নিচার মানে ঘরের ফার্নিচার কিনেছে, সোফা কিনেছে, ডাইনিং টেবিল কিনেছে, তারপরে ওর নাম কি বলে ওই যে রান্নাঘর করেছে, বাথরুম পায়খানা করেছে। সুতপা পরিষ্কার বলেছে যে সুতপা কিউআর কোডের মাধ্যমে টাকা চেয়ে রান্নাঘর করেছে, বাথরুম করেছে, সোফা কিনেছে, তার ফোন কিনেছে, চুল কিনেছে 13,000 টাকার। এগুলো আপনার বক্তব্য, কিন্তু সুতপা পরিষ্কারভাবে বলেছে যে তার 96,000 টাকা উঠেছিল, 96,000 টাকা উঠেছিল তার বাচ্চার, শেরুর দিব্যি দিয়ে সুতপা সেখানে বলেছিল তার 96,000 উঠেছে, এবং সুতপার রান্নাঘর বাথরুম পায়খানা করতে 1,70,000 টাকা লেগেছে। 1,70,000 টাকা আর 96,000 টাকা কি এক হলো দিদি? যেই টাকাটা দিয়ে সুতপা এই শখ শৌখিনতাগুলো পূর্ণ করেছে, আর ওর যে দিল্লিতে যে কেসটা চলছে সেই কেসটা এমনি এমনি হাওয়ায় হাওয়ায় চলছে, সেটাতে কোনো টাকা পয়সা লাগছে না। মানে যেই উকিল সুতপা হায়ার করেছে সেই উকিল কেসটা কি সুতপার মুখ দেখে লড়ছে, সেখানে কোনো টাকা পয়সা লাগছে না, সুতপা দিল্লিতে যাচ্ছে না, কিন্তু কেসটা তো হচ্ছে, কেসটা তো চলছে না, কেসটা বন্ধ হয়ে গেছে, তার জন্য সুতপার টাকা পয়সা লাগছে না। আপনার ধারণা, আপনি তো ভালো করে জানেন কেস কর্ম চললে হ্যাঁ যে কত টাকা পয়সা যেতে হয়, আপনিও তো কেস খেয়েছেন, কেস খেয়েছেন, এবং এখানে সেখানে আপনাকে মানে কি বলবো উকিল ঠিক করে দিয়েছে আমাদের ননখোকার লিগাল টিম, সেখানে সামান্য পয়সায় আপনি কেসটা লড়তে পারছেন। কিন্তু সুতপার ক্ষেত্রে তো তাই হয়নি, সুতপাকে তো কেউ এরকম উকিল ঠিক করে দেয়নি যে সামান্য পয়সায় লড়বে যেই কেসটা দিল্লিতে হচ্ছে। তাহলে সেখানে সুতপার টাকা ব্যয় করতে হচ্ছে, কে মুখ দেখে, সুতপার মুখ দেখে কেউ কেসটা লড়ছে না। বোকা বোকা কথাগুলো বলা বন্ধ করুন, বুঝতে পেরেছেন? এবার বলছেন যে, এবার আসি আমাদের ঢেপির কথায়। যেই ঢেপি মানে আগের দিনকে একটা ভিডিও করেছে যেখানে সুতপা এবং ওর নাম কি বলে আমাদের এই জাজ দিদিকে নিয়ে নোংরা থেকে নোংরা কথা বলেছে। জাজ দিদির প্লাস্টিকের দাঁত, জাজ দিদির চরিত্র খারাপ, জাজ দিদি কোনো ওর লেভেলে আসে না, ওর অমুকে আসে না। বলছি হ্যাঁ রে, বলদি তোকে কি জাজ দিদি ডেকে পাঠিয়েছিল না বলেছিল তুমি আমার সাথে মেশো? জাজ দিদি যখন অনেস্ট গ্রুপ থেকে বেরিয়ে যায় তখন জাজ দিদি একাই বেরিয়ে যাচ্ছিল, তোর সঙ্গে অনেস্ট গ্রুপের কোনো মেম্বারদের, কোনো সদস্যদের কোনো রকম মনোমালিন্য কিচ্ছু হয়নি। তুই নিজে নিজে এই জাজ দিদির লেজুর ধরে বেরিয়েছিলিস কিসের জন্য? জাজ দিদির দলের থেকে ওখান থেকে নিজের ফেস ভ্যালুটা বাড়াবি, তোর যে থোতা মুখগুলো ভোতা হয়ে আগে এখান থেকে পালিয়েছিলিস সেই জায়গাটা আবার তৈরি করার জন্য জাজ দিদির লেজুরটা তুই ধরেছিলিস। জাজ দিদি তোর কাছে যায়নি, তোর পায়েও ধরেনি, হাতেও ধরেনি, তা উনি তো পতিতালয়ে জন্ম, উনি ওখান থেকে উঠে এসছেন, সবটাই জানিস। উনি তো খুল্লা সবটাই বলেছে, আর ওনার পরকীয়া আছে সেটাও উনি বলেছে। তুই জানতিস না? তুই জানতিস না? তখন কি চোখে ঠুলি পড়ে বসেছিলিস নাকি? ঠুলি পড়ে বসেছিলিস যে আজকে তোর মনে হয়েছে আমার অকাতে আসে না, আমার যোগ্যতায় আসে না, আমার লেভেলে আসে না, আজকে মনে হয়েছে? কখন মনে হলো? কখন মনে হলো? যখন জাজ দিদির ব্যবহারটা তোর জীবনে ফুরিয়ে আসলো। মানে জাজ দিদির থেকে যেটুকু নেওয়ার ছিল, শোষার ছিল, শোষা হয়ে গেছে। এবার জাজ দিদির থেকে পাওয়ারফুল আরেকজনের ছত্রছায়ায় আমি চলে এসেছি। এবার তার ছত্রছায়ায় আমি যখন ভিডিও করতে বসবো লোকে গিয়ে আমাকে দেখবে, সেই পাওয়ারফুল মানুষটাকে যারা পছন্দ করে তারা এসে আমাকে দেখবে। এখানে জাস্টের আর কোনো দরকার নেই, তাই জাস্ট হাঁটাও বলে তাকে হাঁটিয়ে দিয়েছিস, বলি ভণ্ড মেয়ে ছেলে, নিজের চরিত্রটা দেখিস, হ্যাঁ নিজের ননদের লাইফটা পুরো বরবাদ করে রেখে দিয়েছিস। কালকে জাজ দিদিও সেটা বলেছে যে ননদের জীবনটা তুই বরবাদ করে রেখে দিয়েছিস। তারপরে সেটা তো করেছিস দিনের পর দিন নিজের শাশুড়ির সঙ্গে খারাপ আচরণ করিস। তুই শাশুড়িকে দেখিস না, শাশুড়িকে আলাদা একটা ফ্ল্যাটে রেখে তুই আলাদা একটা, সেখানে তোর ফ্ল্যাট রয়েছে, তারপরেও সেই ফ্ল্যাট ফেলে দিয়ে তুই যাতে শাশুড়ির দায়িত্ব কর্তব্য পালন করতে না হয় সেই জন্য আলাদা বাসা ভাড়া নিয়ে আলাদা ফ্ল্যাটের মধ্যে রেন্টে তুই এখানে থাকিস। আর তুই এখানে কি মারাস যে আমি বিশাল ট্যাটাস ওই 9 তলা না কোন 10 তলায় থাকি, হ্যাঁ এখানে সুইমিং পুল আছে, জিম আছে, হ্যানা আছে, ত্যানা আছে, আমাদের লেভেলে সেই হাই। এমন লেভেল মারাচ্ছিস যে ভাই নিজের একটা কি বলবো খাট আলমারি, একটা ঘরে ফার্নিচার পর্যন্ত তোর নেই, একটা ফার্নিচার পর্যন্ত তোর নেই।
তোর নাকি একটা মানে একজন তোর বাড়িতে বেড়াতে গেছে, তুই কতটা অসভ্য বর্বর, একজন বিপদে পড়ে তার হাজব্যান্ডের এইরকম অবস্থা, তোরা তাকে সাহায্য করেছিস এইখানের মানে একটা নার্সিংহোমে ভর্তি করার জন্য বা হাসপাতালে কি কেপিসিতে মনে হয় ভর্তি করার জন্য তোরা তাকে সাহায্য করেছিস। তো রাত্রিবেলায় তার থাকার জায়গার দরকার, তোরা তোর বাড়িতে শেল্টার দিয়েছিস। সেখানে তোর একজন অতিথি এসছে, তোর কি উচিত ছিল? তোর কি উচিত ছিল? বাচ্চা নিয়ে তোরা স্বামী তুই আর জাস দিদি বাচ্চা নিয়ে খাটে শোয়া উচিত ছিল। সেখানে তুই কি করেছিস? ওই খাটের মধ্যেই একটা খাটের মধ্যে তুই তোর হাজব্যান্ড, তোর বাচ্চা এবং জাস দিদিকেও শুয়েছিস গুতোগুতি করে। হ্যাঁ, এটা কোনখানকার ভদ্রতা? তোর স্বামীকে তো নিচে মেঝেতে বিছনা করে শোয়াতে পারতিস না। তুই মানুষকে জ্ঞান মারিস। যে ভাতার শব্দের অর্থ কি? যে ভাতের সঙ্গে গতর দেয় সেই হচ্ছে ভাতার। তার সুতপা তার বাবা মায়ের ঋণ শোধ করেনি, তুই করেছিস। আমরা যতদূর জানি যে সুতপা কি করে বিয়ে হয়েছে, রেজিস্ট্রি ম্যারেজ করে, আইনত বাবা মা দেখে সোশ্যাল ম্যারেজ করে নিয়ম কানুন মেনটেন করে বিয়ে হয়েছে। তোর মতন পালিয়ে গিয়ে যেখানে সেখানে সিঁদুর পরিয়ে চলে আসেনি। হ্যাঁ, তো সেখানে তার বাবা মা তাকে বিদায় দিয়েছে রীতি রেওয়াজ মেনটেন করে। আর তোর বাবা মা তোর বিয়ের সময় ছিলও না, তাহলে তুই এত বড় বড় লেকচার দিস কোথায়? থাকবে কি করে তোর বাবা মা? তোর পেছন এতটা পেকে গেছিল অল্প বয়সে যে তুই মাধ্যমিকও উতরাতে পারিসনি, মানে তার আগেই তো চুলকানি সেই লেভেলে চলে গেছে, যার জন্য তোকে বিয়েটা সেরে নিতে হয়েছে। তারপরে উচ্চ মাধ্যমিক ফেল করে তুই এমন জ্ঞান মারিস যে শিক্ষিত মানুষরা মানে কনফিউজড হয়ে যাবে, ভাই আমি শিক্ষিত না ও শিক্ষিত, মানে এমন জ্ঞান তুই মারিস। একটা কথা আছে জানিস তো, ফাঁকা কলসি বাজে বেশি। তোর অবস্থা হয়েছে তাই। ভেতরে কিছু নাই, ছাল নাই কুত্তার, টাইগার নাম, সেই হচ্ছে তোর অবস্থা। ছাল নাই, পাশা চামড়া সব মুছড়ে গেছে, কিন্তু টাইগার নাম নিয়ে ঘুরে বেড়াচ্ছিস। টাইগার বলি তোকে পছে কেড়ে, তোর মতন গিদরটাকে তোর ব্লগিং চ্যানেলে দেখলেই বোঝা যায় তুই কতটা গিদর, কতটা নোংরা। হ্যাঁ, মানুষ দেখো না ভিউয়ার্স, আমার ভিডিও যারা দেখো তারা ভালো করে জানো আমি কিন্তু প্রথম থেকে জবের থেকে ও লাল জল খাওয়ার বিশ্লেষণ, কোন লাল জলের কি নাম, কোনটা ভোটকা, কোনটা কোনটা শ্যাম্পেন, কোনটা অমুক, কোনটা তমুক, কোনটা স্কচ, মানে সমস্ত লাল জলের বিশ্লেষণ ওর ভিডিওতে ও যেইভাবে বিন্যাস করেছে, এবং কোনটার সাথে কি চাট যায়, কোনটা খাওয়ার সময় কি দিয়ে খেতে হয়, এটা ভাই বাস্তব অভিজ্ঞতা না থাকলে কেউ বলতে পারে না। এবং তখন আমি বলেছিলাম যে ওর রীতি মতন মানে ডেলি বেসিসে লাল জল খাওয়ার অভ্যাস আছে, যার জন্যই ঢেপি আজকে ঢেপিতে পরিণত হয়েছে, বুঝতে পেরেছেন? ওই জন্যই ও চীনা সুন্দরীকে দেখেই বোঝা গেছে চীনা সুন্দরী লাল জল খেয়ে এরকম চেহারা করেছে, কারণ ওর বাস্তবে নিজের অভিজ্ঞতা আছে। তা ভণ্ড মেয়ে ছেলে যেটা তুই মারাস, যেই তুই নোংরামিটা নিজে ঘরে বসে করিস, সেটার জন্য আবার অন্য কারো দিকে আঙুল তুলিস কি করে? তুই আগে বল, তুই কি চীনার দিকে আঙুল তোলার যোগ্যতা রাখিস, যেখানে তুই নিজের ননদের লাইফটাকে বরবাদ করে নন্দাইয়ের কোলে দোল খাচ্ছিস? সেখানে তুই পারিস কি যে চীনার বিশ্লেষণ করতে? পারিস না তো, কিন্তু তুই চীনার বিশ্লেষণ করছিস। তাহলে আগে তুই চীনার বিশ্লেষণ করাটা বন্ধ কর। আমরা ওয়াইটিতে দেখেছি, যার পেছনে গু বেশি, যার পেছনে গন্ধ বেশি, সেই অন্যের গন্ধ নিয়ে নাড়াচাড়া করে। তো তোরা হচ্ছিস সেই পাবলিক যার নিজেরা এক একটা গাড্ডার মধ্যে মানে গুয়ের মধ্যে বসে রয়েছিস, দুর্গন্ধে মানুষ টিকতে পারছে না, তোরা অন্যের দুর্গন্ধ নিয়ে বিচার করতে বসছিস, বলে না আমার গুয়ে গন্ধ নেই, ওর গুয়ে গন্ধ। তোদের পরিস্থিতি হয়েছে তাই, বুঝতে পেরেছিস? মুখটা একটু কম খোল, তোর মেয়ে ছেলে মুখটা কম খোল। না আছে নিজের চরিত্রের ঠিক, না আছে মানে সংসারী। তুই সংসার নিয়ে এত জ্ঞান লোককে মারাস, তুই নিজে কি একটা ঘরে বলুন তো এত বছরের মানে ওর সংসার জীবন, আজকে মানে ছোট্ট বয়সে ও বিয়ে করেছে, ওর বক্তব্য অনুযায়ী মাধ্যমিক পাস না করতেই ও বিয়ে করেছে। সেই জায়গায় এত বছরের সংসার জীবনে একটা মানুষের কত ফার্নিচার, কত বাসনপত্র থাকা উচিত। ওর ঘরে বাসন কোসনও নাকি সেইটুকুই, যতটুকু প্রয়োজন, না হলে নয় ততটুকু। তাহলে ও কি করে?
হ্যাঁ, ওর বর তো বলে বিশাল ইনকাম করে, ঘরে ফার্নিচার কেনার মুরদ নেই, একটা মানুষ আসলে একটা মাথায় বালিশ দেওয়ার মতন পর্যন্ত পরিস্থিতি নেই। ভাবতে পারেন সে এখানে জ্ঞান মারাতে বসে, প্রতিদিন জ্ঞান মারাতে বসে, অন্যকে অকাত দেখায়। সুতোপার ভালো জামা পরার অকাত নেই, সুতোপা জাদুকরদের মতন পোশাক পরে, ফুটের জামা পরে, ও একেবারে সেই লেভেলের ব্যারিস্টার যে একেবারে ব্র্যান্ডেড জামা কাপড় ছাড়া কিছু পরে না। ওইদিকে ব্র্যান্ডেড মারিয়ে ঘোরে, আর ওইদিকে ভিখারির বাচ্চার মতন বাড়িতে ওইভাবে থাকে, এবং মানুষ গেলে ওইভাবে আদর আপ্যায়ন করে যে মানুষ এক রাত্রি দম বন্ধ করে ওর বাড়িতে থাকার পরেই ভাবে ভাই কখন সকালটা হবে আর বাড়ি যাব। তারপরে ওইখানে জ্ঞান মারাতে বসেছে। বলি কি লজ্জা শরম কিছু আছে তোর? লজ্জা শরম কিছু আছে? আমার মনে হয় না লজ্জা শরম কিছু আছে। মুখটা খোলার আগে নিজের মুখটা ভালো করে আয়নায় দেখ। তুই কত বড় চরিত্রহীন, কত বড় ভণ্ড, কত বড় নচ্ছার, কত বড় ইতর বজ্জাত, তারপরে অন্যকে জ্ঞান মারা। বুঝতে পেরেছিস? তো যাই হোক বন্ধুরা, এইটুকুই বলা ছিল, রাখছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। প্রত্যেকে ভালো থেকো, তনুশ্রীদির পাশে থেকো, আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো।